টার্গেট যখন ব্যাংক জব, লিখিত পরীক্ষায় সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে ফোকাস রাইটিং। একদিকে আমি বাক্য গঠন করতে জানি না, আরেকদিকে আমি ডাটা তথ্য উপাত্ত জানি না। কি যে এক বিপদ। এই বিপদের সমাধান খুব সহজে হবে এটা আশা করা ঠিক না। এই বিপদের সমাধানের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। দুইটা জিনিস শিখতে হবে। একটা হলো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে হবে, অর্থাৎ আপনি যে কোনো বাংলা বাক্যকে আপনার মনের কথাকে যেন আপনি ইংলিশে লিখতে পারেন। তার সাথে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর উপর তথ্য আপনাকে জেনে রাখতে হবে। সবই জানা শেষ, তাহলে কি ভালো করব? না, তাহলেও ভালো করার সুযোগ নেই। এরপরে আপনাকে জানতে হবে ফোকাস রাইটিং তো মুখে অনেক বলেন, বাট রাইটিংটা কেমন হবে? রাইটিং একটা আর্ট, শিল্প। এটা আপনি কিভাবে খাতায় সাজাবেন সেটা নিয়ে কথা বলবো এখন এই অংশটুকুতে, যে ফোকাস রাইটিং যেমন হওয়া উচিত। চলুন আমরা একটা নমুনা টপিক দেখে আসি, যেটা এই সময়ের জন্য বাংলাদেশের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপ নোচ একটা টপিক। সেটা হলো কি? মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্স কি? মাইক্রো ফাইন্যান্স যে আমাদের বাংলাদেশের অর্থনীতির বা যে কোনো দেশের অর্থনীতি হতে পারে, বাংলাদেশ ইকোনমির একটা ড্রাইভিং ফোর্স, চালিকা শক্তি, আর ড্রাইভিং ফোর্স অফ বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশ ইকোনমির একটা উদীয়মান, রাইজিং না দিলেও চলবে, বাংলাদেশ অর্থনীতির একটা চালিকা শক্তি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। বিশেষ করে রুরাল ইকোনমির একটা ড্রাইভিং ফোর্স হলো মাইক্রো ফাইন্যান্স। এর উপর আপনাকে লিখতে বলছি। ভাই এটার নাম ফোকাস রাইটিং কেন, তাই না? আসলে এখানে একটা ফোকাসিং পয়েন্ট আছে। সেটা হলো আপনি মাইক্রো ফাইন্যান্সের 14 গোষ্ঠী লিখতে হবে এমনটা আপনাকে বলে নাই। আপনাকে বলা হয়েছে এটা যে অর্থনীতির একটা চালিকা শক্তি, এটাকে ফোকাস করে, দ্যাট মিন্স কেন্দ্র করে আপনাকে লিখতে হবে। এই জন্য এটার নাম হলো কি রাইটিং বলেন? ফোকাস রাইটিং। এক ধরনের এসেই, বাট এখানে একটা সুনির্দিষ্ট পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে কেন্দ্র করে আপনার লিখতে হবে। একটা এসের জন্য একটা এসের যেমন অনেকগুলো হিন্টস থাকে না, এরকম এখানে একটা হিন্ট দেয়া থাকবে, সেই হিন্টকে ফোকাস করে লিখতে হয় বলে এটার নাম হলো কি রাইটিং? ফোকাস রাইটিং। তাহলে আমাদের টপিক যখন ফোকাস রাইটিং এবং মাইক্রো ফাইন্যান্স নিয়ে, আমরা একটু দেখি যে মাইক্রো ফাইন্যান্স নিয়ে পরীক্ষায় যদি আসে, ব্যাংকের লিখিত পরীক্ষায় আসে কিংবা বিসিএস লিখিত পরীক্ষায় আসে, আমরা এই এসেটা কিভাবে লিখব সেটা আমরা একটু চলেন হাতে কলমে দেখে আসি। প্রথমে একটু জেনে নেই ফোকাস রাইটিং এর স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, সূচনা। এরপর বডিতে কতগুলো প্যারাগ্রাফস থাকবে উইদাউট হিন্টস। সেখানে কোনো হিন্টস রাখার দরকার নেই। হিন্টস বুঝেন তো না? এই যে এরকম করে একটা হিন্টস দিয়ে একটা কোলন চিহ্ন দিয়ে ব্যাখ্যা করেন না, এগুলো দরকার নেই, শুধু প্যারাগ্রাফ হবে। আর একটা কনক্লুশন থাকবে। এই কিন্তু আমরা ইন্ট্রোডাকশন শব্দটি লিখব না, জাস্ট একটা প্যারা করব। কনক্লুশন শব্দটি লিখব না, জাস্ট একটা প্যারা করব। মুখে বললেই তো হয় না, দেখতে হবে। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে লিখতে হয়। খেয়াল করেন, ফোকাস রাইটিং। আমাদের টপিক কি ছিল? মাইক্রো ফাইন্যান্স। প্রথমে একটা সূচনা লিখতে হবে। ইন্ট্রোডাকশন বা সূচনাটা খুব আকর্ষণীয় হতে হবে। খেয়াল করেন, আজকে যারা আমার সাথে যুক্ত আছেন, আমার ভিডিও কন্টেন্টটা যারা এই মুহূর্তে দেখতেছেন, আমার লাইভটা যারা দেখতেছেন, শুরুটা যদি আপনাদের ভালো না লাগতো, আমি শুরুতে যে বাক্যটি বলেছি যদি সেটা আপনাদের ভালো না লাগতো, কোনোভাবেই কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখতে আসতেন না। তো যে কোনো কিছুর জন্য একটা কথা প্রযোজ্য, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। শুরুটা যদি ভালো না লাগে, ভেতরে আপনি যত প্রশংসাই করেন, যত কিছুই করেন না কেন, সেটা কিন্তু আমাদের নজরে আসবে না, কারোরই নজরে আসবে না। এই জন্য সদা চেষ্টা করবেন, ফোকাস রাইটিং হোক আর এসে রাইটিং হোক, ইন্ট্রোডাকশনটা যেন আকর্ষণীয় হয়। প্রশ্ন হলো আকর্ষণীয় ইন্ট্রোডাকশন লিখবো কিভাবে? আকর্ষণীয় ইন্ট্রো লেখার উপায় হলো আপনার পুরো এসেটার বা পুরো লেখাটার একটা সামারি হবে ইন্ট্রো। অর্থাৎ পুরো লেখায় বডিতে যা যা থাকবে তার একটা রিফ্লেকশন যেন পাওয়া যায় ইন্ট্রোতে, তাহলেই সার্থক ইন্ট্রো হবে। আমি বলবো যারা ব্যাংকের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন
তারা ফোকাস রাইটিং এর জন্য 2 সেন্টেন্সে আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারেন। এক সেন্টেন্সে টপিক ব্যাকগ্রাউন্ড মানে পুরো পটভূমিটুকু লিখে ফেলবেন, আরেকটা সেন্টেন্সে যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটা তুলে ধরবেন। মূল কথা হলো পুরো লেখার একটা রিফ্লেকশন বা একটা সামারি যেন ইন্ট্রো হয়, তাহলে ইন্ট্রো সার্থক হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা করি কি, আমরা ইন্ট্রোডাকশন যেমন তেমন করে লিখে বডিতে গিয়ে আমরা ডেটা চার্ট স্টক দিয়ে ভরে রাখতে চাই, ঠিক আছে? আর মূল বিষয়টা হলো ফোকাস রাইটিং এ ডেটা বক্স দেওয়ার দরকার নেই। দেয়া যে সংবিধান লঙ্ঘন করা এমন কিছু না, দেওয়ার প্রয়োজন নেই। ফোকাস রাইটিং মানে আপনি সেন্টেন্সের ভেতরেই তথ্যকে ইনপুট করবেন, এটা বেস্ট ওয়ে। তাহলে আমরা দেখে আসি আমার টপিকটা কি ছিল যেন ভাইয়া? আমার টপিক ছিল কি, মাইক্রো ফাইন্যান্স, যা কিনা বাংলাদেশের ইকোনমির একটা কি ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি। সো এটাকে কেন্দ্র করে আমি কিভাবে লিখছি ইন্ট্রোডাকশনটা একটু দেখে আসেন। Microfinance has been creating millions of entrepreneurs, SMEs and employment. Microfinance বা ক্ষুদ্র অর্থ, এর মধ্যেই ক্ষুদ্র ঋণ পড়ে, এটা কি করতেছে? has been creating, সৃষ্টি করতেছে, লক্ষ লক্ষ উদ্যোক্তা বানাচ্ছে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, ছোট মাঝারি ব্যবসা সৃষ্টি করতেছে, এবং এমপ্লয়মেন্টস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছে। থ্রু, মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? প্রোভাইডিং লোনস উইদাউট কোলাটেরাল, জামানত ছাড়া ঋণ বিতরণ করার মধ্য দিয়ে। কেন? টু অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করতে, মানে বৃদ্ধি করতে। কি বৃদ্ধি করতে? ইকোনমিক সাস্টেনেবিলিটি বাই দ্য পার্টিসিপেশন অফ দোজ, একটা সেন্টেন্স জাস্ট খেয়াল করেন, বাই দ্য পার্টিসিপেশন অফ দোজ, তাদের অংশগ্রহণের দ্বারা। কাদের দ্বারা? হু ডু নট হ্যাভ ইজি অ্যাক্সেস টু ট্র্যাডিশনাল ব্যাংকিং। ভেবেছেন কত বড় সেন্টেন্স? আমার বিশ্বাস যারা ইএনজি লার্নিং এর কন্টেন্টগুলো নিয়মিত দেখেন তারা এরকম সেন্টেন্সের সাথে অভ্যস্ত এবং পরিচিত। কারণ আমি সবসময় চেষ্টা করি লং সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেই ভয়টা ভাঙানোর। বিশাল বড় বাক্য, এই পুরা বাক্যের মিনিং কি? যেসব মানুষদের ট্র্যাডিশনাল ব্যাংকিং এ লেনদেন করার সহজে সুযোগ নাই, তাদের অংশগ্রহণের দ্বারা জামানত ছাড়া ঋণ বিতরণের মাধ্যমে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার নিমিত্তে এই হাজার লাখ 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 উদ্যোক্তা, ব্যবসায়ী, কর্মসংস্থান, এগুলো সুযোগ সৃষ্টি করে যাচ্ছে মাইক্রোফাইন্যান্স। খেয়াল করেছেন? একটা সেন্টেন্সের মধ্যেই আমার মাইক্রোফাইন্যান্সের পুরো হচ্ছে রিফ্লেকশন চলে আসছে। কিন্তু এবার একটা চ্যালেঞ্জ রেখে দিয়েছি। ডিসপাইট ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্সেস অফ দ্য ডোমেস্টিক ইকোনমি, আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির একটা চালিকা শক্তি হওয়া সত্ত্বেও, হাই ইন্টারেস্ট রেট অফ এমএফআই, এম হচ্ছে মাইক্রো, এফ হলো ফাইন্যান্স, আই থেকে ইনস্টিটিউশন, আর এটা প্লুরাল নাম্বার হওয়ার জন্য এস হয়েছে। তাহলে দেশের ভেতরে অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হওয়া সত্ত্বেও এই মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর চড়া সুদ ইজ সামটাইমস ক্রিটিসাইজড, এগুলো মাঝে মাঝে সমালোচনার শিকার হয় বা এগুলো নিয়ে আলোচনা করা হয়। ভাবেন তো ভাই, মাইক্রোফাইন্যান্স নিয়ে আপনি যাই লিখতে যান না কেন, চমৎকার একটা ইন্ট্রো হয় না? মাইক্রোফাইন্যান্স কি সেটাও এখানে বোঝা হয়েছে, উদ্দেশ্য কি সেটাও বলা হয়েছে, এর ক্লায়েন্ট কারা তাও বলা আছে, উদ্দেশ্য কি সেটাও বলা আছে, বৈশিষ্ট্য কি সেটাও বলা আছে, আর একটা সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। এরকম যে কোনো ফোকাসের ইন্ট্রো পড়লে, যে কোনো এসের ইন্ট্রো পড়লে যেন মূল লেখার একটা রিফ্লেকশন পাওয়া যায়। যদি সেটা পাওয়া যায় তাহলে আপনি আশা করতে পারেন যে আপনার ফোকাস রাইটিং এ বা এসে রাইটিং এ ভালো মার্কস পাবেন আপনি। সম্ভব? তাহলে আমার ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে গেল। এখন বলতে পারেন যে এত বড় সেন্টেন্স লিখবো কিভাবে? ভাই, এটা লেখার জন্য আপনার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা বাড়াতে হবে। আপনারা চাইলে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং 0 to অ্যাডভান্স ব্যাচে যুক্ত হতে পারেন, যেখানে আমরা 0 থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রি হ্যান্ড রাইটিং এর যা লাগে সেখানে এসে, ফোকাস, আর্গুমেন্ট, সামারি, প্রেসি, প্যাসেজ সবই থাকবে, ট্রান্সলেশন সবই থাকবে, যুক্ত হতে পারেন। তাহলে আমি দেখাই এই বাক্যটা কিভাবে বড় করছি।
প্রথমে লিখছি সাবজেক্টটাকে মাইক্রোফাইন্যান্স। আচ্ছা, মাইক্রোফাইন্যান্স হ্যাজ বিন ক্রিয়েটিং, কি ক্রিয়েট করতেছে? মিলিয়নস অফ এন্টারপ্রেনার্স, আর কি এসএমএস, আর কি এমপ্লয়মেন্টস। এইটুকু আমার একটা বাক্য হয়েছে। এখন আমি লিখতে চাইছি যে এগুলো কিভাবে এদেরকে ক্রিয়েট করতেছে। আমি লিখে দিচ্ছি বোঝানোর জন্য যে থ্রু প্রোভাইডিং লোনস উইদাউট কোলাটেরাল, কোলাটেরাল জামানত ছাড়া ঋণ বিতরণের মাধ্যমে। ওকে, তারপরে আমি এখানে যুক্ত করতে চাইছি যে কেন এই কাজটা করা হচ্ছে। উত্তর হলো টু অ্যাক্সিলারেট ইকোনমিক সাস্টেনেবিলিটি, আমাদের আর্থিক নিশ্চয়তাকে, সাস্টেনেবিলিটিকে আরো ত্বরান্বিত করতে। ওকে, এখন প্রশ্ন আসবে যে কিভাবে সেটা করবে। এই জন্য আমি আবার লিখে দিচ্ছি বাই, এই কাজটা কার দ্বারা করা হবে? বাই দ্য পার্টিসিপেশন অফ দোজ, সেই সব লোকের অংশগ্রহণের দ্বারা। কোন সব লোক? হু ডু নট হ্যাভ ইজি অ্যাক্সেস টু ট্র্যাডিশনাল ব্যাংকিং, যাদের ট্র্যাডিশনাল ব্যাংকিং এ সহজে লেনদেনের কোনো সুযোগ নেই বা করে না। এভাবে আপনি চাইলে একটা সেন্টেন্সকে 5 কিলোমিটার লম্বা করতে পারেন, সম্ভব। আমাদের 0 টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি করলে আপনি এই ধরনের সেন্টেন্স অনায়াসে লিখতে পারবেন। এতটুকু নিশ্চয়তা ইনশাল্লাহ আমি রুবেল রানা দিতেই পারি। দেরি করা যাবে না। যারা চাচ্ছেন 0 টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ যুক্ত হতে, তারা আজই এনরোল করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। সো আমাদের ইন্ট্রোডাকশনটুকু হয়ে গেল, এবার আমরা বডিতে যাই। দেখেন, এটা যে ইন্ট্রোডাকশন, আমি কিন্তু এখানে ইন্ট্রোডাকশন শব্দটা লিখি নাই, খেয়াল করে যান। এবার আসেন বডিতে। বডিতে গিয়ে আমি জাস্ট প্যারাগ্রাফ লিখছি, কোনো হিন্টস নাই। মনে রাখবেন, প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে একটা টপিক সেন্টেন্স থাকে। কি সেন্টেন্স? টপিক সেন্টেন্স। হোয়াট ইজ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্সের কাজ হলো মূল বিষয়টাকে বর্ণনা করার আগে একটা সূচনা বক্তব্য সৃষ্টি করা। সূচনা, যেমন এখানে আমি এখানে কি লিখছি? The microfinance institutions in Bangladesh have paved the way to financial inclusion. Paved মানে প্রশস্ত করেছে। বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো তারা আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তির পথকে আরো প্রশস্ত করেছে। অনেকে বুঝেন না যে ফিনান্সিয়াল ইনক্লুশনটা কি আসলে। সোজা করে বলতে গেলে, ধরেন আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি কোনো ব্যাংকের সাথে লেনদেন করেন না, আপনাকে আমি ধরে নিয়ে আইসা একটা অ্যাকাউন্ট করাই দিলাম। সেটা হতে পারে একটা সেভিং অ্যাকাউন্ট করলেন, বা ডিপোজিট করলেন, বা ঋণ নিলেন। এটাই ফিনান্সিয়াল ইনক্লুশন, মানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করা। এটা কেন দরকার? খুব দরকার। ভাবেন তো, আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট না খুলি, আমরা যদি ডিপোজিট না করি, সেভিংস না করি, পকেটে যদি টাকা শুধু রাইখা দেই, মাটি নিচে পুঁতে রাইখা দেই, তাহলে একটা দেশ চলতে পারবে না। টাকাটাকে কাজে লাগাতে হবে, মানি ফ্লো রাখতে হবে। তো যাই হোক, প্রথমে আমি লিখেছি যে আমাদের মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো, অবদানটা লিখতে গিয়ে আমি প্রথমে লিখেছি এটা আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের রাস্তাটাকে আরো প্রশস্ত করেছে। ওকে, খেয়াল করেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বাংলাদেশের যেটা আছে, এই অথরিটি গ্লোরিফাইজ, তারা গর্বের সাথে জানায়। আমি কিন্তু চাইলে এখানে সেইস লিখতে পারতাম, তারা বলেন, কিন্তু আমি ওয়ার্ডটা কি করে দিচ্ছি? গ্লোরিফাইজ। কেন? কারণ বিষয়টা হলো এই তথ্যটা শুধু জানানো না, তারা মোটামুটি এটা নিয়ে গর্বও করে। এই জন্য আমি লিখেছি কি গ্লোরিফাইজ, মানে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মুড কিভাবে ঘুরাই দিতে পারে। তারা কি গর্ব করে? যে 731 MFIs লাইসেন্সড বাই MRA, অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির দ্বারা লাইসেন্স প্রাপ্ত 731টা ক্ষুদ্র অর্থ প্রতিষ্ঠান আর সার্ভিং 40.86 মিলিয়ন মেম্বার্স। এরা সারা দেশ জুড়ে 40.86 মিলিয়ন সদস্যকে সেবা দিচ্ছে, ইনক্লুডিং তাদের মধ্যে আছে 31.53 মিলিয়ন ব্রোয়ার্স। এদের মধ্যে আছে 31.53 মিলিয়ন লোক যারা হচ্ছে তাদের ঋণ গ্রহীতা। খেয়াল করছেন, আমি কি কোনো ডাটা দিয়েছি? আমি কি কোনো চার্ট দিয়েছি? না, আমি সেন্টেন্সের ভিতরে ডাটা দিয়েছি, এবং এটাই হচ্ছে স্মার্টার ওয়ে। ভাই, বিসিএস লিখিত পরীক্ষার হিসাব আলাদা। বিসিএস লিখিত পরীক্ষায় 1000 শব্দের এসে হয়, সেখানে আপনি অবশ্যই ডেটা চার্ট করে দিবেন। বাট ব্যাংকের ফোকাস নো ডেটা চার্ট, নো ডেটা বক্স, অনলি ডেটা ইনপুট করবেন সেন্টেন্সের ভেতরে, লাইক দিস। এরপরে আমি কি লিখছি? এই যে 731টা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান, তারা
8-6 মিলিয়ন মেম্বারকে সেবা দিচ্ছে, তাদের মধ্যে 31.53 মিলিয়ন হচ্ছে ঋণ গ্রহীতা, which have significantly contributed to financial inclusion. এটাই আমাদের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রেখেছে দারুণভাবে। চিল্লায়ে মার্কেট পাউন্ড যাবে না, তথ্য লাগবে। আর এই তথ্য সংগ্রহ করা, তথ্যকে ভেরিফাই করা, এইসব ঝামেলা থেকে যারা মুক্তি পেতে চান তাদের জন্য সহজ সমাধান আমাদের 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। বলছি তো, দেরি করা যাবে না, আজই ফোন করে এনরোল করে ফেলুন। জীবনে অনেক টাকা বিনিয়োগ করতে অনেক জায়গায়, শিক্ষার ক্ষেত্রে কিপটামি করা বাদ দেন, একটু ইনভেস্টমেন্ট করতে হবে ভাই, লাগবে ভাই, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, কিচ্ছু করার নাই। শুধু বই কিনেই যদি সব হইতো, সবাই বই কিনতো ভাই। একটা মানুষের মুখের কথা কারো কাছে আপনি জিজ্ঞেস করবেন সেটা জানা, আর বইয়ের গতানুগতিক লেখার মধ্যে অনেক পার্থক্য। যেমন আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আজকের এই মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমি যে সেটা দিয়েছি এখানে ফোকাস রাইটিং, যেভাবে সেন্টেন্স গুলো সাজানো আছে, এটার সাথে বাংলাদেশের, কি বলছি, বাংলাদেশের যে কোনো প্রকাশনের একটা বই আপনি মিলাবেন, আপনি তখনই বুঝতে পারবেন হোয়াটস দ্য ডিফারেন্স। বই আর আমাদের হচ্ছে লেকচার শিট এর মধ্যে পার্থক্যটা কোথায়, তখন বুঝতে পারবেন। এটা নিয়ে আমি একটু গর্বই করব, কারণ এইগুলো তৈরি করতে আমার প্রচুর সময় যায়। গর্ব করব না কেন বলেন? অবশ্যই গর্ব করব। আপনাদেরও গর্ব করা উচিত যে আপনাদের সাথে একজন রুবেল রানা আছে, যার কাজ নাই কর্ম নাই, শুধু এগুলো নিয়ে পড়ে থাকে। কিভাবে একটা তথ্য ইনপুট করা যায়, কিভাবে একটা সেন্টেন্স সাজালে পরীক্ষকের ভালো লাগবে, এটা নিয়ে যে কাজ করে যাচ্ছে। সুতরাং এই জন্য তো আমি প্রত্যাশা করতেই পারি যে আজকের এই কন্টেন্টটা, এই ভিডিওটা, এই লাইভটা আপনারা একটু শেয়ার করে দিব, সবাই আমরা শেয়ার করে দিব। খেয়াল করেন, তাহলে এটা আমার একটা প্যারা। এই প্যারাগ্রাফে আমি কি বুঝাইলাম যে আমার মাইক্রো ফাইন্যান্স ফিনান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে কতটুকু অবদান রাখে, এই প্যারা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা সেকেন্ড প্যারাতে যাব। সেকেন্ড প্যারাতে কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে আমরা একটু পড়তে থাকি। সেকেন্ড প্যারাতে লেখা আছে, microfinance institutions MFIs are also playing a pivotal role. এটা আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কোথায় রাখতেছে? গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখতেছে ইন শেপিং বাংলাদেশ সোশিও ইকোনমিক ল্যান্ডস্কেপ, আমাদের আর্থ সামাজিক ল্যান্ডস্কেপে ভূমিকা রাখতেছে। সেটা কি কি ব্যাখ্যা করার সময় নেই। ফোকাস রাইটিং মানে ব্যাখ্যা করার সময় নেই, মোটা দাগে কি পয়েন্টগুলো আপনাকে লিখতে হবে। আমি শুধু লিখে দিচ্ছি কোথায় ভূমিকা রাখছে। লাইক প্রি প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ভোকেশনাল ট্রেনিং ইনিশিয়েটিভস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল ম্যানেজমেন্ট প্রোগ্রামস, স্কলারশিপ স্কিম, বিভিন্ন রকম হেলথ প্রোগ্রাম, তারপর রিলিফ ডিস্ট্রিবিউশন অ্যামাং ডিজাস্টার অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস, দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রিলিফ বিতরণ, ত্রাণ বিতরণ, তারপর প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স অন ফার্মিং, কৃষি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা, লাইভস্টক রেয়ারিং, পশু পাখি পালনের ক্ষেত্রে সহযোগিতা করা। এই আর্থসামাজিক কাজগুলোতে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে আসলে অবদান রাখতেছে, আসলেই রাখতেছে। আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক থেকে একটা লোন দেয়, গরুর লোন, হ্যাঁ, মানে আপনাকে একটা গরু কিনে দিবে, আপনি গরু লালন পালন করবেন আর লোন পরিশোধ করবেন গরু বিক্রি করার পর, এরকম সুযোগ। তো এই মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো আসলে এরকম আমাদের আর্থসামাজিক কাঠামোটাকে আরো শক্তিশালী করার জন্য অবদান রাখতেছে। এসে আর ফোকাসের মধ্যে পার্থক্যটা কি জানেন? যদি এটা এসে হইতো না, তাহলে আমি এই প্রি প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম এটাকে হিন্টস হিসেবে লিখতাম, লিখার পর এটাকে ব্যাখ্যা করতাম এরকম একটা প্যারাগ্রাফে। তারপর ভোকেশনাল ট্রেনিং ইনিশিয়েটিভস, এইটাকে ব্যাখ্যা করতাম একটা প্যারাগ্রাফে। কিন্তু ফোকাস রাইটিং এ আমি শুধু কি পয়েন্টগুলো নিব। ফোকাস মানেই কোনো কিছুকে কেন্দ্র করা, মূল বিষয়গুলো তুলে ধরতে হবে আপনাকে। আচ্ছা, এগুলো তো মুখের কথাই বললে হবে না যে আর্থসামাজিক খাতে অবদান রাখতেছে, প্রমাণ দিতে হবে। প্রমাণ চাই। প্রমাণটা কি? অ্যানুয়ালি, বছরে এই আমাদের মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো ক্যান অ্যালোকেট approximately 20% of their net income in a financial year for the betterment of their clients and the impoverished in society. সমাজের যারা দরিদ্র আছে তাদের জন্য এবং তাদের ক্লায়েন্টদের জন্য, তাদের ক্লায়েন্টদের উন্নয়নের জন্য মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো তাদের মোট ইনকামের 20% তারা বরাদ্দ রাখে।
বুঝেন নাই? মানে এই ক্ষুদ্র অর্থের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো প্রতি বছর যা ইনকাম করে তার 20% তারা কিন্তু এই সোশিও ইকোনমিক উন্নয়নের ক্ষেত্রে তারা অ্যালোকেট করে, ডোনেট করে, ব্যয় করে, বরাদ্দ করে। ঠিক আছে? আচ্ছা, এই যে ডেটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আমরা আরেকটা প্রমাণ দিচ্ছি, সেটা হলো তাহলে এই অবদানটা কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি দ্য সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের টেকসই উন্নয়নে অবদান রাখে। আচ্ছা, নোটেবলি উল্লেখযোগ্যভাবে একটা তথ্য দিয়েছি, ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2022-2023 2022-23 অর্থ বছরে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এক্সপেন্ডেড, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো ব্যয় করেছিল বাংলাদেশি টাকায় 4.61 বিলিয়ন ইন ভেরিয়াস সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এই যে শেষের দুইটা তথ্য, এই দুইটা তথ্য দেওয়ার কারণে আমার উপরের তথ্যগুলোর গ্রহণযোগ্যতা কি কমছে না বাড়ছে? বেড়ে গেছে। সুতরাং কয়েক পেজ লিখলেই ফোকাস রাইটিং না, খেলা আছে এখানে ভাই, অন্য কৌশল আছে। আমাদের 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হলে নিশ্চিত থাকেন ফোকাস রাইটিং নিয়ে নো পেইন, অনলি গেইন। শুধু গেইন করবেন, পেইন নাই ইনশাআল্লাহ, এটুকু বলতে পারি। এবার চলেন আমরা দেখে আসি আরেকটা প্যারাতে। তাহলে আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের অবদানগুলো বর্ণনা করতেছি, আর্থসামাজিক গেল। এবার আসি সেভিং ডিপোজিট, এদের কি অবদান। এমএফআই সেকেন্ড লিডিং মাইক্রো ফাইন্যান্স প্রোডাক্টটা হলো সেভিংস অ্যাকাউন্ট ফর দ্য ক্লায়েন্টস। অর্থাৎ যারা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর মেম্বার তাদের প্রত্যেকের একটা কিন্তু সেভিং অ্যাকাউন্ট থাকে। মানে আপনি ধরেন গ্রামীণ ব্যাংকে যদি ঋণ গ্রহণ করেন, আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে একটা সেভিং করতে হবে। আবার আপনি আরো সেভিং করতে পারেন, বাট বাধ্যতামূলক একটা সেভিং থাকবে। প্রশ্ন হতে পারে সেভিং এ লাভ কি? লাভ আছে তো ভাই, লাভ আছে না? আপনার একটা আর্থিক নিশ্চয়তা সৃষ্টি হচ্ছে ভবিষ্যতের জন্য। প্লাস আপনার সেভিং, আপনার ডিপোজিট কি ব্যাংক ফালায় রাখবে না? ব্যাংক তো আপনার সেভিংস, আপনার ডিপোজিটকে আবার অন্যের কাছে লোন বিতরণ করবে। আর যে লোনটা নিবে সে কি ফালায় রাখবে না? সেটা সে একটা উদ্যোক্তা হবে, সে একটা ব্যবসা করবে। তার ব্যবসা করা মানে কি? তার ব্যবসা করা মানে অনেকগুলো লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। অর্থনীতির খেলা তো এটাই। So there was an unswerving rise in client savings in the industry from 2015 to 2023. তাহলে আনসার্ভিং রাইজ ইন ক্লায়েন্ট সেভিংস, অর্থাৎ ক্লায়েন্টের সেভিং একটা অসাধারণ বৃদ্ধি দেখা গেছে এই শিল্পে 2015 থেকে 2023 পর্যন্ত। প্রমাণ দেওয়া হচ্ছে যে জুন 2023-এর একটা হিসাব হলো compulsory savings grew by 27.22%. এই মাইক্রোফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কম্পালসরি সেভিং আছে, মানে আপনি মেম্বার হলে আপনাকে সেভিং করতে হবে। এই সেভিং এর হারটা 27.22% বেড়েছে এবং অন্যান্য সেভিং বেড়েছে 22.38%। আর টোটাল যদি বলি আমরা, এই সেক্টরের সেভিং বেড়েছে 22-এর তুলনায় 21-এর তুলনায় বেড়েছে 25.05%। আর সেটা বাংলাদেশি টাকায় সেই সেভিংটার পরিমাণ হচ্ছে 620.55 বিলিয়ন টাকা। দিস সিনারিও, তাহলে বন্ধুরা এই দৃশ্য কি প্রমাণ করে? দিস সিনারিও ইন্ডিকেটস, এই দৃশ্য নির্দেশ করে যে ইন্ডিভিজুয়ালস ইকোনমিক সাস্টেনেবিলিটি বাই মাইক্রো ফাইন্যান্স। এই চিত্র প্রমাণ করে যে না, মাইক্রো ফাইন্যান্সের দ্বারা আসলে এখানে যারা সদস্য আছে তাদের সত্যি আর্থিক সচ্ছলতা বেড়েছে। ভাই তোমার যদি আর্থিক সচ্ছলতা না বাড়ে তুমি কি সেভিং করবা? করবা না তো। মানুষ কখন সেভিং করে? প্রয়োজন মেটানোর পর সেভিং করে। সুতরাং এই চিত্রের মাধ্যমে এটা প্রমাণিত যে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে মানুষের আর্থিক সচ্ছলতা বাড়তেছে। তথ্য লাগবে, তথ্য কথা বলবে, চিল্লায় লাভ হবে না। এবার আসেন আমরা দেখি আমাদের মাইক্রো ফাইন্যান্স কর্মসংস্থান বৃদ্ধিতে কি অবদান রাখতেছে। মনোযোগ দিবেন, হ্যাঁ? মনোযোগ না দিলে রিটেন প্রিপারেশন কখনো হবে না। অনেকে আপনার পাশের বাড়ির বন্ধু বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছে, আপনার ডিপার্টমেন্টের বড় ভাই বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছে, আপনার হচ্ছে বন্ধু হচ্ছে কম্বাইন্ড ব্যাংকে সিনিয়র অফিসার হয়েছে। দেখে আপনি ভাবেন ইস আমি যদি হইতাম। ব্যাপারটা খুব কঠিন না, খুব সহজও না, পরিশ্রম তো করতে হবে আগে। বড় ভাই ফেসবুকে বিসিএস ক্যাডার হয়ে পোস্ট দিয়েছে, আপনার দেখে ভালো লাগতেছে ইস আমিও হইতাম। বড় ভাইকে জিজ্ঞেস করে দেখেন সে কি পরিশ্রমটা করছে। মূল কথা হলো আমাদের ধৈর্য নাই ভাই, ধৈর্য নাই। আমরা সবই চাই বাট সময় নিয়ে শিখতে চাই না।
আমরা চাই কি ইনস্ট্যান্ট, এক চুটকির মধ্যে যদি আসে, আলাদিনের ম্যাজিক, আলাদিনের স্যারাক ছাড়া সেটা সম্ভব না, পরিশ্রম করতে হবে। এখানে কি আছে দেখেন, যেমন আমি যদি বলি এই যে আমি কি করতেছি, আমি ফোকাস রাইটিং বুঝাচ্ছি, তাই না? নিশ্চিত থাকেন আমার অন্যান্য কন্টেন্ট গুলোর চাইতে, অন্যান্য ভিডিওগুলোর চেয়ে এটা শেয়ারও হবে কম, লাইকও হবে কম। কেন? কারণ কঠিন টপিক, কঠিন দেখলেই মানুষ দৌড়ায়। ভাই তুমি কঠিন রে ভয় পাবা আর সেই গ্লোরিয়াস জবটা তুমি পাবা এমন কি আশা করা যায়? একদমই না। কঠিনকে দেখে ভয় পাওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রস্তুতি কঠিন, তুমি মুখ ঘুরাও আবার সেই জব করতে চাও, এটা সম্ভব না ভাই। তোমাকে ভাবতে হবে মানুষ তো পরীক্ষায় অংশগ্রহণ করে, এটা তো মানুষই লিখে। সো মানুষ লিখে, আমি তো মানুষ, আমি পারবো না কেন? চেষ্টা করবো, লেগে থাকবো, সময় লাগবে। তোমার 2 মাসের জব দরকার, সম্ভব? কখনোই সম্ভব না। লেগে থাকতে হবে, কমপক্ষে 6 মাস থেকে 1 বছর লেগে থাকতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মাইক্রো ফাইন্যান্স আমার এমপ্লয়মেন্ট মেকিং এর ক্ষেত্রে কি অবদান রাখে? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস আর কন্টিনিউয়াসলি এনহ্যান্সিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এটা আমাদের কর্মসংস্থানের বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখতেছে। 2023 জুন হিসাব অনুযায়ী, ভাই 24 আর 25 ডেটা এখনো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, যার কারণে 23 ডেটাটাই সবাই ব্যবহার করেছে, আমি করেছি, সব জায়গায় 23 পর্যন্ত আমরা ব্যবহার করতেছি। 23 জুন 2023 জুনের তথ্য অনুযায়ী অ্যারাউন্ড 2.6 লাখ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ। বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোতে আপনারা যারা জবের প্রিপারেশন নিচ্ছেন, এরকম 2.06 লাখ এমপ্লয়ি কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, এটা গুড নিউজ। শুধু কি তাই না, এই লোকগুলো লিখছি হু আর কোঅপারেটিং মিলিয়নস অফ পিপল, এরা আবার লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতা করতেছে কিসের জন্য? টু বি, তাদেরকে বানানোর জন্য বা হওয়ার জন্য, এন্টারপ্রেনার্স, উদ্যোক্তা হওয়ার জন্য। তাহলে চাকরি করতেছে 2.6 লাখ, ওরা আবার লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতা করতেছে তারা যেন উদ্যোক্তা হতে পারে। কেন উদ্যোক্তা হবে? এর কারণ হলো ফলোইং দা কল অফ পিস নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আহ্বান ছিল, আছে, সেটা কি? বি জব ক্রিয়েটর্স ইনস্টেড অফ জব সিকার্স। চাকরি খুঁজে বের করার চেয়ে তুমি নিজেই চাকরিদাতা হও। এই আহ্বানের প্রতি সম্মান দেখিয়ে, গুরুত্ব দিয়ে এই 2.6 লাখ এমপ্লয়ি তারা আবার কি করতেছে? লক্ষ লক্ষ মানুষদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করতেছে। সেন্টেন্সগুলো বুঝতেছেন? এভাবে আপনাকে এমনভাবে লিখতে হবে পরীক্ষক যেন পড়ে শান্তি পায়। আপনারা হয়তো এই ভিডিওটা, এই কন্টেন্টটা দেখে ভালো লাগতেছে, হয়তো অনেকের ভালো লাগে না। এটা ভাবছেন কি আমার রেডি করতে কি আধা ঘন্টায় হয়ে গেছে? না, একদমই না। আপনারা আমার কাছ থেকে আমার কোর্সে যুক্ত হয়ে একটা ফোকাস হয়তো পাবেন একটা পিডিএফ শিটের মধ্যে দিয়ে, 1 মিনিটে ক্লিক করলে 30 সেকেন্ডে ডাউনলোড হবে, আপনি পেয়ে যাবেন। বাট আমার কখনো কখনো একটা টপিক রেডি করতে আমার 1 বেলা চলে যায়, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও চলে যায়। তার মানে কি আমি কি আধা ঘন্টায় লিখতে পারবো না? অবশ্যই পারবো, বাট আমি আপনাকে এমন কিছু রেডি করে দিব পরীক্ষার খাতায় যেন আপনারটাই পরীক্ষকের সবচেয়ে বেশি পছন্দ হয়। এটা আমার কোর্স যারা করে আশা করি তারা বিশ্বাস করবে যে আমি একটা এসের পেছনে কি পরিমাণ সময় দেই। যাই হোক, কোর্সে যুক্ত হন, ইনশাল্লাহ আরো দেখতে পাবেন। তাহলে আমরা এখানে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করতেছে মাইক্রোফাইন্যান্স, তার একটা দারুণ আমরা বর্ণনা দিয়ে ফেললাম। এবার আসেন ভাইয়া, আমরা এবার কনক্লুশনে যাব। কনক্লুশনে গিয়েও দেখেন কি লিখেছি, মাইক্রোফাইন্যান্স লোন ডিসবার্সমেন্ট অফ বিডিটি এত বিলিয়নস টু এত মিলিয়ন borrowers at এত ব্রাঞ্চেস till June 2023 from 2022 proves that। খেয়াল করছেন, এই প্রুফস শব্দটা হলো ভার্ব। এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই বাক্যের সাবজেক্ট। বিশ্বাস হয়? বলতে পারেন যে আপনি কেন এরকম করে সাবজেক্টটা বানাইলেন? ভাবেন তো, আমি যদি এটাকে পুরোটাকে সাবজেক্ট না বানাইতাম, আমার এখানে 4-5টা বাক্য দিয়ে তথ্যগুলো লিখতে হইতো, কিন্তু আমি এক বাক্যে নিয়ে আসছি, একটা ফ্রেজ বানায় সাবজেক্ট করছি। কিভাবে? মাইক্রোফাইন্যান্স লোন ডিসবার্সমেন্ট, মাইক্রোফাইন্যান্সের লোন বিতরণ হয়েছে কত? 2493.02 বিলিয়ন টাকা। ওকে, তাদেরকে বিতরণ করছে টু 31.53 মিলিয়ন ব্যক্তিকে, ঋণ গ্রহীতাকে।
কোথায় ঋণটা বিতরণ করছে? 25,336টা ব্রাঞ্চ আছে এদের, সেখানে 2023-এর জুন পর্যন্ত, 2022 থেকে 23-এর জুন পর্যন্ত। তার মানে পুরোটা অর্থ কি আসলো? 2022 থেকে 2023-এর জুন পর্যন্ত 25,336টি শাখায় 31.53 মিলিয়ন ঋণ গ্রহীতাকে 2,493.02 বিলিয়ন বাংলাদেশি টাকায় ক্ষুদ্র ঋণ বিতরণ করা। এই ঋণ বিতরণ করাটাই প্রমাণ করে যে that microfinance institutions are immensely contributing to the rising economy of Bangladesh. বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখতেছে এই প্রতিষ্ঠানগুলো। মজাটা বুঝতেছেন? এটা ছোট বাক্যে লিখতে গেলে এখানে 6 বাক্য হইতো। কিভাবে হইতো? আমাকে লিখতে হতো there are 25,336 branches of microfinance institutions, এটা একটা বাক্য। এরকম 6টা বাক্য হয়ে যেত, বাট আমি 6 বাক্যকে এক বাক্যে নিয়ে আসলাম। প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত কাপঝাপ কেন করছেন? কেন করবো না বলেন? আমার লিখিত পরীক্ষায় সময় কম, পেজও কম, অনেক সময় পেজ নির্ধারণ করেই দেয়, আবার অল্প কথায় পরীক্ষককে আমার আকৃষ্টও করতে হবে। তো কি করার, আমার এভাবে আমাকে লিখতে হবে। আপনাকে যদি একটা সুন্দরী মেয়ে এসে বলে বা একটা হ্যান্ডসাম ছেলে এসে আপনাকে বলে যে আমাকে এক বাক্যে মোটিভেট করতে পারলে আমি তোমার, চিরদিন তোমার, কি করবেন? আপনি কি চেষ্টা করবেন বলেন? আমি তোমাকে ভালোবাসি এটা বলবেন? এটা সবাই বলে। নো, আপনি এমন কিছু বলার চেষ্টা করবেন যেটা কেউ বলে না, যেটা শুনে সেই তরুণ কিংবা তরুণী আকৃষ্ট হতে পারে, আপনি কিন্তু তাই করবেন। লাইক ফোকাস রাইটিং এমন ভাই, এখানে আপনাকে এমন ভাবে সেন্টেন্সের খেলা খেলতে হবে, ডেটা নিয়ে খেলতে হবে, ডেটাকে ইনপুট করতে হবে যেন আপনি অল্প পরিসরে পরীক্ষককে বুঝাইতে পারেন স্যার বিশ্বাস করেন আমি এগুলো সম্পর্কে টুকটাক জানি, বিশ্বাস করেন স্যার আমার লেখার দক্ষতা আছে। এটাই খেলা। এইভাবে ভাবছেন কখনো? ভাবেন শুধু একটা এসে লিখে দিলেই মনে হয় ফোকাস? নো, নেই স্যার। একটা এসে লিখে দিলেই ফোকাস হবে না। কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে আপনাকে। এটা একটা সেন্টেন্স, তার মানে কনক্লুশন মানে দুইটা জিনিস হবে। এটা কিন্তু কনক্লুশন। রিস্টেটমেন্ট মানে এতক্ষণ যা যা লিখছি তার একটা পুনর্বর্ণনা থাকবে, তার সাথে একটা রিকমেন্ডেশন, সুপারিশ থাকবে। সব সময়ের জন্য যে কোনো এসে বা ফোকাসের ক্ষেত্রে দুইটা লাইন লিখে, মানে দুইটা সেন্টেন্স দিয়ে আপনি কনক্লুশন লিখতে পারেন। কি কি? রিস্টেটমেন্ট এন্ড রিকমেন্ডেশন। রিস্টেটমেন্ট এন্ড রিকমেন্ডেশন। এখন রিকমেন্ডেশনটা কি? হাউএভার, যাই হোক, we must acknowledge the challenges that lie ahead. সামনে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এটা আমাদেরকে মানতে হবে ভাই। The dynamic landscape of the financial sector demands continuous evolution to ensure that আমাদের এই ডাইনামিক ল্যান্ডস্কেপ ফিনান্সিয়াল সেক্টরের এটা কিন্তু মনে করে বা চায় নিয়মিত এটাকে পর্যবেক্ষণ করা হোক, দেখাশোনা করা হোক। কিসের জন্য? এটা নিশ্চিত করার জন্য। কি নিশ্চিত করার জন্য? যে মাইক্রো ফাইন্যান্সটা যেন হয় একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, একটা শক্তিশালী একটা ইনস্ট্রুমেন্ট যেন হয়। কেন? আমাদের ফর পজিটিভ চেঞ্জ ইন দ্য লাইফস অফ আওয়ার পিপল, মানুষের জীবনের পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে যেন একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট হয়। এটা কি হলো? রিকমেন্ডেশন। তো এই রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশন দিয়ে হবে কনক্লুশন। বুঝলেন? দিস ইজ কল্ড ফোকাস রাইটিং। শুধু এক গাদা লিখলেই ফোকাস রাইটিং হবে না ভাই, ফোকাসিং পয়েন্ট কি এটা আগে বুঝতে হবে। যেভাবে আপনি আপনার প্রিয় মানুষটাকে মোটিভেট করার জন্য এক বাক্যে বলতে পারেন, তাকে ইমপ্রেস করার জন্য, ঠিক সেভাবে আপনাকে ভাবতে হবে আপনি অল্প পরিসরে কিভাবে পরীক্ষককে ইমপ্রেস করবেন, সেটা আপনাকে বুঝতে হবে।